আমার মেয়ে হয়েও ঘোষণা করেছি যে যে আমার বৃদ্ধ বাবার সাথে এক রাত কাটাবে তাকে আমি 1 কোটি টাকা দেব। যখন এই খবরটা 19 বছর বয়সী এক মেয়ে শুনল তখন সে এই কাজে রাজি হয়ে যায়। কিন্তু মেয়েটি নববধূ হয়ে ঘরের ভিতরে ঢুকতেই তার হুঁশ উড়ে গেল, কেননা ওই বুড়ো তো যুবক পুরুষের মতো। তাকে আমি আর আমার দিদি এই মেয়েটাকে নববধূ রূপে সাজাচ্ছিলাম। মেয়েটা খুব বেশি ভয় পেয়ে গেছিল, ওর চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল, যার কারণে ওর মেকআপ খারাপ হয়ে গেছিল। আমি বললাম, এই চতুর্থবার লাইনার লাগাচ্ছি, নিজের ইচ্ছেতেই তো এখানে এসেছে, তুমি কান্না করছো কেন? সে বলল, হ্যাঁ, নিজের ইচ্ছেতেই এসেছি, কিন্তু আমি বাধ্য হয়ে এসেছি। আমি বললাম, এটা কি ধরনের কথা? বিয়ে হচ্ছে তোমার, কান্না বন্ধ করো। সে বলতে লাগলো, কিভাবে হচ্ছে এই বিয়ে? এটা তো তোমরা সবাই জানো, তাই না? আর কেমন নির্দয় মানুষ তোমরা দুজন। তখন আমি বললাম, আমরা নির্দয় নই, আমরাও তোমার মতোই বাধ্য হয়ে এসেছি, কি আর করা যাবে। আর এমনিতেও শুধুমাত্র একটা রাতেরই তো ব্যাপার। আমরা দুজন তাকে নববধূ রূপে সাজিয়ে নিজের বাবার ঘরে পাঠিয়ে দিলাম। আমাদের বাবা বিছানার উপরে শুয়েছিল, কিন্তু যাওয়ার আগে আমরা তাকে কয়েকটা কথা বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু সকালবেলা যখন দরজা খুলল তখন সামনের দৃশ্য দেখে আমরা হতভম্ব হয়ে গেছিলাম। আমরা এরকম কিছু দেখার আশাও করিনি, তাই লজ্জায় নিজের চোখের উপরে হাত রেখে দিয়েছিলাম। কেননা আমার নাম গীতা আর আমার দিদির নাম রীতা। আমরা অনেক ধনী পরিবারের ছিলাম। আমাদের কাছে ভগবানের দেওয়া সবকিছুই ছিল। বাড়ি ছিল, গাড়ি ছিল, ধনদৌলত ছিল, জমি জমা ছিল, মোবাইল ফোন ছিল, সোনার গহনা ছিল, কোনো জিনিসেরই কোনো অভাব ছিল না। আমরা আমাদের মাকে খুব ভালোবাসতাম। আমাদের মা আমাদেরকে সোনার টুকরোর মতো মনে করে লালন পালন করেছিলেন। এই সমস্ত সম্পত্তি আমার মায়ের ছিল। আমার বাবার সঙ্গে যখন আমার মায়ের বিয়ে হয় তখন আমার বাবার কাছে কিছুই ছিল না। বাবা সারা জীবন মায়ের ব্যবসা সামলাতো। বাবা দেখাশোনা করার পর থেকে মায়ের ব্যবসা আরও রমরমা হতে শুরু করে। আমার মা বাবার থেকে পুরো 15 বছরের বড় ছিল, কিন্তু বাবা এই কারণে বিয়ে করেছিল কেননা আমার মা অনেক সম্পদের মালিক ছিল। মা নিজে অনেকবার আমাদেরকেই বলেছিল যে তোর বাবা আমাকে বিয়ে করতোই না, এত বিয়ের মণ্ডপ থেকেই চলেও গেছিল। তারপরে ওকে ধরে নিয়ে আসা হয়, আর ওর বাড়ির সবাই মিলে ওকে বোঝালো যে মেয়ে অনেক সম্পদের মালিক, তখন গিয়ে তোর বাবা আমাকে বিয়ে করে। আমার মা যখন এইসব কথা আমাদের বলতো তখন আমরা বলতাম, তোমার এইসব কিছু খারাপ লাগে না? তখন সে বলতো, না, এতে খারাপ কেন লাগবে, এটা তো সত্যি। আমার মা বাবার থেকে বয়স অনেক বড় ছিল, এই কারণে খুব তাড়াতাড়ি অসুস্থ থাকতে শুরু করেছিল। কিন্তু যাওয়ার আগে মা তার একটা শেষ ইচ্ছের কথা বলেছিল, আর সেটা এই ছিল যে আমরা যাওয়ার পরে তোরা তোদের বাবাকে দ্বিতীয় বিয়ে করতে দিবি না। কেননা আমার মা যখনই দুনিয়ায় চলে যায় তখন তার বয়স 55 বছর ছিল, আর আমার বাবার বয়স হবে 39 বছরের। আর পুরুষ মানুষের জন্য 39 বছর কোনো বয়সই না, আর সেটাও এমন পুরুষ যে আরাম আয়েসে থেকেছে, যার মধ্যে খুব একটা টেনশন ছিল না। আমার বাবা তৈরি করা বিজনেসের হাতে পেয়ে কি ছিল, বউ পেয়ে গেছিল, বাচ্চা হয়ে গেছিল, তাই তার কোনো কিছুরই টেনশন ছিল না। এই কারণে তাকে তার বয়সের চেয়ে কম বয়সী মনে হতো। নিজের খেয়াল খুব রাখত, ভালো ভালো খাবার খেত, ভালো ভালো ওষুধ খেত। সারা জীবন আমার মা এই কমপ্লিমেন্টটি শুনতে পেয়েছে যে তোমার স্বামী খুবই হ্যান্ডসাম, তুমি তো খুব ভাগ্যবতী। কিন্তু আসল কথা তো এটাই ছিল যে আমার বাবা মায়ের মধ্যে কোনো ফিল্মি ভালোবাসা ছিল না। আমরা জানতাম না যে তাদের দুজনের মধ্যে একে অপরের সাথে কেমন সম্পর্ক ছিল। কিন্তু মায়ের শেষ ইচ্ছেতে এই জিনিসটা বোঝা যেত যে বাবাকে অন্য কারোর সাথে ভাগ করতে চায় না। আমার বাবা সত্যি খুব সুন্দর আর হ্যান্ডসাম। মা মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা এটাই বলেছিল। তখন আমরা বলেছিলাম যে তুমি চিন্তা করো না, আমরা কোনো মতে এরকম হতে দেব না। যখন আমার মাই দুনিয়া থেকে চলে গেল তখন আমার বাবা তার কাছে উপস্থিত ছিলেন না। আমার মা বাবা নিজেদের মধ্যে সম্পর্ক কেমন ছিল এটা আমরা জানতাম না। আমরা ধনী লোক ছিলাম, আর এই ধরনের কথা না তো কেউ সবার সামনে বলে, আর না তো কারো কান অবধি পৌঁছায়। তারা ঝগড়া করতো না, একে অপরকে ভালোবাসতো, এসব তাদের নিজস্ব ব্যাপার ছিল। আমার মা যেদিন এই দুনিয়া থেকে চলে যায় সেই দিন থেকে বাবাকে খুব একটা চিন্তিত বা উদাস মনে হতো না। যদিও মা যে বয়সে গিয়েছিল সেই বয়সে বেশিরভাগ লোক এই দুনিয়া থেকে যায় না। মায়ের যাওয়ার কারণ তার একটা বড় মরণ রোগ হয়েছিল। মায়ের যাওয়ার প্রায় 7 মাস পর এখন আমরা বাবার বন্ধুরা আমাদের বাড়িতে আসতে শুরু করেছে, আর আমার বাবা বেশিরভাগ সময় তার বন্ধুদের সঙ্গে কাটাতো। একদিন আমি তার বন্ধুদের এটা বলতে শুনলাম যে তোর এখন এত বেশি বয়স হয়নি, আর এখন তোর বউ এই দুনিয়াতে নেই,
তাই এখন তোর দ্বিতীয় বিয়ে করে নেওয়া উচিত। বাবার বন্ধুর মুখে কথা শুনে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু আমি এটাও শুনতে চাইছিলাম যে আমার বাবা এরপরে কি বলে। কিন্তু কিছু লোক এইরকম থাকে যারা অপরের খারাপ বুদ্ধি দেয়, কিন্তু সে কি জানে আমার মায়ের শেষ ইচ্ছে কি ছিল? আমাদের মায়ের শেষ ইচ্ছা আমার পালন করবই, কারণ সারা জীবন তিনি আমাদের পিছনেই লাগিয়ে দিয়েছেন। তাই আমরা কি তার জন্য এইটুকু করতে পারবো না? লোকে বলে যে যখন পুরুষের একজন স্ত্রী মারা যায় তখন সে দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাবতে শুরু করে। তাই আমিও দেখতে চাইতাম যে আমার বাবা কি জবাব দেয়। আমার বাবা বলল, না, আমি কখনোই দ্বিতীয় বিয়ে করব না। আমি আমার জীবন আমার মেয়েদের নামে কাটিয়ে দেব। এখন থেকে এদের কাছেই থাকবো। আমার মেয়েরা যুবতী হয়ে গেছে, আমি এদের মাথার উপরে সৎ মা আনতে পারবো না। আমি এসব কথা শুনে খুব খুশি হয়েছিলাম। আর এভাবে আমরা মায়ের মৃত্যুর দুঃখ সহ্য করে অন্যরকম ভাবে জীবন এগিয়ে যেতে থাকলাম। মায়ের মৃত্যু 1 বছর পার হয়ে গেছে। এখন হঠাৎ করেই বাবার শরীর খুব খারাপ হয়ে গেল। তার শরীর এত বেশি খারাপ হয়ে গেল যে সে দেখতে দেখতেই বিছানা ধরা হয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে তার এমন কি হয়ে গেল। যে ডাক্তারকে ডাকা হতো সেই এটা বলতো যে কি অসুখ হয়েছে বুঝতে পারছি না। আমার তো মনে হতো যে অসুখ আমার মায়ের হয়েছিল, বাবারও সেটা অসুখ হয়েছে। আমার মা মাত্র 7 মাস বেঁচে ছিল, আর তারপরেই সেই দুনিয়া থেকে চলে গেল। আজকে বাবারও সেই অসুখের কষ্ট পাওয়া 1 মাস হয়ে গেছে। আমি খুব টেনশনে থাকতে লাগলাম। আমি চাইতাম না যে সে ওই দুনিয়া থেকে চলে যাক। আমার দিদি বাবাকে আমার থেকে বেশি ভালোবাসতো। ও বলতো যে আমার মনে হচ্ছে আমার অনাথ হয়ে যাচ্ছি। আমি দিদিকে বললাম, এইরকম কথা বলিস না, আমরা দুজন মেয়ে এই এত সম্পত্তির মালিক, এই সমস্ত কিছু কিভাবে সামলাবো? এইভাবে যেভাবে হোক বাবাকে বাঁচতে হবে, তাই আমাদের কিছু একটা করতে হবে। পরের দিন ডাক্তার বাবাকে দেখতে এসে জানালো যে বাবার হাতে এমন সময় খুব কম। এনার যদি কোনো ইচ্ছে থাকে তাহলে সেটা পূরণ করে দাও, আর যতটা বেশি পারো এনার সাথে সময় কাটাও। ইনি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারেন। কথা শুনে আমাদের উপর এক ভূমিকম্প নেমে এলো। আমরা ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি সবকিছু ভেঙে তছনছ হয়ে যাবে। মায়ের যাওয়ার সবে 1 বছর হয়েছিল, এখন বাবাও যেতে চলেছে। এই কথা শুনতে তো খুব ভালো মনে হয় যে তার কাছে কিছু সময় আছে, কিন্তু যাদের সাথে এটা হয় একমাত্র তারাই তার কষ্টটা বুঝতে পারে। যখন আপনার নিজের কারো সম্বন্ধে এটা বলা হয় যে এনার কাছে অল্প কিছু সময় আছে, তারপরে সে চিরদিনের জন্য চলে যাবে, এই কথাটা কতটা কষ্টদায়ক অনুভব সেটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা 2 বোন বাবার কাছে বসেছিলাম, মন তো চাইছিলই না, আর না তো মুখ দিয়ে কোনো কথা বার হচ্ছিল। তবুও আমরা জিজ্ঞেস করেই নিলাম যে এমন কিছু আছে যেটা তুমি করতে চাও। আমরা এটা বলিনি যে তুমি তোমার শেষ ইচ্ছে বলো, বরং আমরা বলেছিলাম যে এমন কিছু আছে যেটা তুমি করতে চাও। তখন বাবা বলল, করতে তো চাই, কিন্তু তোদের মায়ের শেষ ইচ্ছা আমাকে বেঁধে রেখেছে। আমরা বললাম, সেটা কি বাবা? তুমি আমাদেরকে বলো, আমরা সেটা করব। তখন বাবা একটা অদ্ভুত ইচ্ছের কথা বলল। তিনি এই কাজ হিসেবে কিভাবে হতে পারে, সেটা অসুস্থ আর বিছানায় পড়ে আছে। আমার দিদি বলল যে তুই নিজের মায়ের কাছে করা প্রতিজ্ঞা ভুলে গেছিস। আমি বললাম যে মায়ের কাছে করা প্রতিজ্ঞা আমার মনে আছে, কিন্তু বাবাও এই দুনিয়া থেকে যেতে চলেছে। এমনিতেও মায়ের দুনিয়া থেকে চলে গেছে, আর বাবাও যেতে চলেছে। এখন মায়ের শেষ ইচ্ছা পূরণ হোক বা না হোক সে জানতে পারবে না, কিন্তু যদি বাবার শেষ ইচ্ছা পূরণ না হয় তাহলে কমসে কম সে তো অনুভব করতে পারবে। আর তারপরেও সে পুরুষ, আর পুরুষদের এই ধরনের স্বপ্ন থাকতে পারে। আমি আমার দিদিকে বোঝালাম যে তুই নিজের বাবার জাজমেন্ট করিস না। বাবার যখন এটাই শেষ ইচ্ছে যে আমি একদিনের জন্য হলেও বিয়ে করব। বাবা আমাদেরকে আরও কিছু কথা বলেছিল যার ব্যাপারে আমরা খুব একটা জানতাম না। বাবা বলেছিল যে সবাই বলতো যে আমি তোর মাকে তার সম্পত্তির জন্য বিয়ে করেছিলাম, কিন্তু এরকম ব্যাপারই ছিল না। যদিও সত্যি আমার বিয়ে জোর জবরদস্তি করানো হয়েছিল। তোদের মা আমার বাবার মালিকের মেয়ে ছিল, আর এই সিদ্ধান্তটা পুরোপুরি আমার বাবা আর তোর মায়ের বাবার ছিল। না হলে তোরাই বা ভাব, 15 বছরের বড় মেয়েকে আমি কেন বিয়ে করতাম? যদিও এরকম বিয়ে হয়, কিন্তু আমি তোর মায়ের সম্পত্তি নিয়ে কি করেছি? আগে যেমন থাকতাম এখনো তো সেই রকমই থাকি, বরং আমাকে আগের থেকে বেশি কাজ করতে হয়েছে। তোর মায়ের সাথে আমার সম্পর্ক একদমই ভালো ছিল না। সে সবসময় আমার উপর অধিকার ফলাতো। সে বলতো আমার বাড়ি, আমার টাকা। যদি আমি কিছু একটু রাগও দেখাতাম তাহলে আমাকে বলতো, বেরিয়ে যাও এখান থেকে। সে আমাকে অনেক অপমান করেছিল। তার প্রতি আমার ঘৃণা তো ছিল না, কিন্তু আমাকে সবসময় টেনশনে থাকতে হতো। সব সময় আমাকে কথা শোনাতেও। সে বলতো, তুমি তো আমাকে আমার টাকার জন্য বিয়ে করেছো। যদি আমার মাথায় এই সবই থাকতো তাহলে আমি বিয়ের মণ্ডপ থেকে ভাগতাম না।
আমাকে আমার বাড়ির লোকেরা জোর জবরদস্তি করে বিয়েতে বসিয়ে দিয়েছিল। আমার বাবাই দুনিয়া থেকে যেতে চলেছে, আর মৃত্যুর মুখে কেউ মিথ্যে বলে না। আমরা তার কথা শুনে হতবাক হয়ে গেছিলাম, আর আমাদেরও কিছু কিছু ব্যাপার এমনই মনে হচ্ছিল, কেননা সত্যি আমার মা ছিল খুবই রাগী, আর যার হাতে ক্ষমতা থাকে সে সেটা প্রকাশ অবশ্যই করবে। এরকম হতেই পারে না যে কারো হাতে ক্ষমতা আছে আর সে সেটা প্রকাশ করবে না। আমরা আমাদের বাবার অবস্থা দেখতে পারছিলাম না, আমাদের চোখে জল চলে এসেছিল। সে একটা কতটা অসহায় হয় যাকে নিজের চোখের সামনে নিজের কাছের লোককে এরকম সমস্যায় দেখতে হয়, আর সে কিছু করতেও পারে না। হঠাৎ রীতা দিদি নিজের চোখে জল মুছে বললেও, আমি বাবার শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করব। 2 সন্তানের মধ্যে এক সন্তান এরকমই হয় যে বাবাকে বেশি ভালোবাসে, আর রীতা দিদিও বাবাকে বেশি ভালোবাসতো। ও আমার থেকে বড় ছিল। আমার মাও মারা যাওয়ার আগে বলেছিল এর কথা সবসময় মেনে চলবি, কিন্তু এখন সমস্যা হলো এইরকম একটা বুড়ো মানুষকে কে বিয়ে করবে যে বিছানায় পড়ে আছে আর শুধু একদিনের জন্য নিজের জীবন নষ্ট করবে। দিদি বলল, মানুষ সারা জীবন কাজ কেন করে? খাবারের জন্য, টাকা পয়সার জন্য। কেউ না কেউ তো এরকম আছে যে টাকার জন্য কাজ করবে। আমি বললাম, তুই কি টাকা দিয়ে কাজ করাবি? তখন ও বলল, তাছাড়া আর কি দিয়ে করাবো? আমি কি কাউকে নিয়ে আমার বাবাকে ভালোবাসতে পারবো না? আমি কারো কাছে অনুনয় বিনয় করব যে এই কাজটা করে দাও? অবশ্যই এই কাজ টাকা দিয়ে হবে। আমাদেরকে খবর রটাতে হবে যে আমাদের এমন মেয়ে চাই যে শুধুমাত্র এক রাতের জন্য আমাদের বাবাকে বিয়ে করব, যার জন্য আমরা তাকে অনেক টাকা দেব। টাকাও ছাড়াও যদি আরও কিছু চায় তাহলে সেটাও দেব। এই টাকা পেলে সে সারা জীবন আরামসে কাটাতে পারবে। আমি বললাম, এই খবরটা কিভাবে ছড়াবি? তখন দিদি বলল যে এই সব কিছু তুই আমার উপরে ছেড়ে দে, আমি ঠিক করিয়ে নেব। শুধু আমাদের অপেক্ষা করতে হবে যে কেউ আসে কিনা। আমি বললাম, এই জিনিসটা নিয়ে মায়ের আত্মার কষ্ট পাবে। তখন ও বলতে লাগলো, সে এখন নেই, সে বেঁচে আছে, আমাদের তার চিন্তার কথা উচিত। সে এই দুনিয়াতে চলে গেছে, সে জানে না সে কি হচ্ছে, কেন হচ্ছে। বাবা এখন অবধি বেঁচে আছে, তার শ্বাস চলছে, এই কারণে আমাদের তার ব্যাপারে চিন্তা করতে হবে। আমি বললাম, তুই তো সবসময় বাবাকে বেশি ভালোবাসতিস, তাই এসব কথা বলছিস। এখন ও রেগে গেল আর বলল, তাহলে ঠিক আছে, তুই কি নিজের বাবার শেষ ইচ্ছা পূরণ করতে চাস না? যদি তুই না করতে চাস তাহলে তোকে ছাড়া আমি এই কাজ করব। আমি বললাম, আমার কথার মানে এটা ছিল না, কিন্তু মা যখন এই দুনিয়া থেকে যাচ্ছিল তখন আমার হাত ধরে প্রতিজ্ঞা করেছিলাম। ও বলতে লাগলো, যখন মায়ের সাথে সামনাসামনি হবে তখন সমস্ত অপরাধ আমি আমার মাথায় নিয়ে নেব, তোর কিছুই হবে না। আমাদেরকে আমাদের উকিল এই বুদ্ধিও দিয়েছিল যে তোমাদের সব সম্পত্তি আছে সেটা তোমার বাবার নামে করে দাও, কেননা এখনো সমস্ত কিছুই তোমার মায়ের নামেই আছে। যেহেতু বাবার সম্পত্তিতে সন্তানেরই অধিকার আছে, তাই যখন সমস্ত কাগজপত্র হয়ে যাবে যে সেই সমস্ত সম্পত্তি তোমাদের বাবার, তখন তার যাওয়ার পরে সমস্ত কিছু তোমাদের দুজনের হয়ে যাবে। না হলে এখন তোমার মায়ের দিক থেকে কোনো উত্তরাধিকারী এসে যেতে পারে, কেননা তোমার মায়ের কিছু আত্মীয় আছে, তারা ক্লেম করতে পারে। আমাদের এই বুদ্ধিটা ভালো লেগেছিল, তাই আমরা সেই রকম করলাম। এখন সবকিছু বাবার নামে হয়ে গেছে, আর বাবা বলছিল যে যাওয়ার আগে সে সবকিছু আমাদের নামে করে যাবে। এখন আমরা এতটাও কঠোর আর লোভী ছিলাম না যে তাকে বলবো যে কাগজের উপরে সাইন করে দাও। সে আমাদের নিজের বাবা, কোনো সৎ বাবা না। যদিও একটা ব্যাপার ছিল যে বাবা কখনোই আমাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখেনি। হয়তো তার ভালোবাসা এরকমই ছিল। হয়তো সে নিজের মেয়ের সাথে খুব বেশি খোলামেলাভাবে মিশতে পারত না, দূর থেকে খেয়াল রাখত। বাবা মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করত, কেমন আছো, কোনো জিনিসের দরকার আছে কিনা। হয়তো বাবার ভালোবাসা এরকমই ছিল, আর হয়তো এটাই কারণ ছিল যে আমরা নিজের মায়ের বেশি কাছাকাছি থাকতাম। আমার বাবার হৃদয় কখনো দেখার চেষ্টা করেনি, সেটা তো এখন জানতে পারলাম যে সে কতটা দুঃখী ছিল। বাবার সাথে আমাদের এরকম কোনো মুহূর্তে নেই যেটা মনে করে আমরা বলতে পারতাম যে সে আমাদের সাথে ছোটবেলার খেলতো বা আমাদেরকে ভালোবাসতো। যাই হোক, এই জিনিসটা আমাদেরকে সবসময় কষ্ট দিত, আর আমি ভাবতাম থাকতাম যে বাবার ব্যবহার আমাদের সাথে এইরকম কেন। এটা তো পরে জানতে পারলাম যে সে নিজের সমস্যা আর অসুবিধার মধ্যে ফেঁসেছিল। আমার মা যে তো এত খুব রাগী ছিল এটা সবাই জানতাম, আর এখন ঝগড়া হতো তখন আমরা তার আওয়াজ বেশি শুনতে পেতাম। আমরা সে সময় তো তাকে সামনে কিছুই বলতে পারতাম না, তাদেরকে বোঝাতে পারতাম না। সন্তান হয়তো আর মাকে বোঝাতে পারি না। যাই হোক, আমরা ঘোষণা করে দিলাম, বরং দিদি তো কোথাও গিয়েছিল
কোথায় গিয়েছিল সেটা জানি না, কিন্তু ফোন কল এসেছিল, কিন্তু কেউই রাজি মনে হচ্ছিল না। তারপর একটা মেয়ে আমাদের বাড়িতে এলো। মেয়েটা খুবই সুন্দরী, আর ওর বয়স আমাদের মতোই। ওর বয়স 18 কি 19 বছর হবে। ও নিজের নাম সীমা বলেছিল। ও এসে বলতে লাগলো, তোমরা যে ঘোষণা করেছিলে সেটাই শুনেই আমি এসেছি। কথাও এমনভাবে বলেছিল যেন ওর শরীর ঠিক নেই। আমরা বললাম, তুমি ঠিক আছো তো? খাবার টাবার খেয়েছো? তখন ও বলল, 2 দিন থেকে কিছুই খাইনি। আমি আর আমার দিদির ওকে দেখে খুব বুঝে গেলাম যে মেয়েটা খুবই অসুবিধার মধ্যে আছে, না হলে এই ধরনের কথা বলার জন্য বাড়ি অব্দি আসতে পারে। ও বলল, আমি কখনই আসতাম না, কিন্তু অবস্থা এমন যে কি বলবো। আমরা প্রথমে ওকে খাবার খেতে দিলাম। সত্যি ও এমনভাবে খাবার খেলো যেন 2 দিন না 2 মাস কিছু খায়নি। খাওয়া দাওয়ার পরে ও নিজের ব্যাপারে আমাদেরকে সব কিছু বলল, যে আমরা 4 বোন, তাও খুব ছোট। মা অসুস্থ, বাবাই দুনিয়াতে নেই, কারণে আমি খুব অসহায় হয়ে এসেছি। দিদি বলল, তুমি জানো তো যে তোমার কি করতে হবে? ও বলল, হ্যাঁ আমি জানি, আমি এটা করব, কিন্তু তোমরা আমাদের কত টাকা দিবে? দিদি বলল, আমরা তোমাকে কোটিপতি বানিয়ে দেব, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যদি তুমি রাজি থাকো তাহলে এখনই বাবাকে খবর শুনিয়ে আসি। সীমা বলল যে হ্যাঁ আমি রাজি। ওর চোখ দেখে জল বেরিয়ে এলো। আমি আমার দিদিকে এক সাইডে নিয়ে এসে বললাম, আমার কেন একরকম মনে হচ্ছে যে আমরা এই মেয়েটার উপরে অত্যাচার করছি। ও বলল, এতে অত্যাচার কোথায় দেখলি? ও নিজেই এসেছে, আর ও এতে টাকা পাবে। তুই জানিস এত টাকা ইনকাম করতে মানুষের সারা জীবন পার হয়ে যায়, কিন্তু এই মেয়েটা খুব বেশি সুন্দরী। আমি জানতাম না যে এত সুন্দরী কোনো মেয়ে আসবে। যদি কোনো সাধারণ মেয়েও আসতো তাহলে আমাদের কোনো টেনশনই থাকতো না, কিন্তু এত সুন্দরী মেয়ে যেহেতু এসেছে তার মানে এ সবার থেকে বেশি অসুবিধায় আছে। আমরা আমাদের বাবাকে বলে দিলাম যে যে স্বপ্ন তুমি দেখেছো সেটা পূরণ করার ব্যবস্থা হয়ে গেছে। বাবা খুব খুশি হয় আমাদের রিয়াকশন দিল যে আচ্ছা, বাহ, খুব ভালো খবর তো। সে শুধু বলল, বেঁচে থাক মা। আমরা আমি সীমাকে বললাম, চলো তোমাকে রেডি করে দেই। ও এমনিতেও সকাল সকাল এসেছিল। সারাদিন আমরা শপিং করলাম, ওর জন্য বিয়ের কাপড় কিনলাম, ব্রাহ্মণও এসে গেছে। আমরা সমস্ত ব্যবস্থাই করে নিয়েছি, এখন শুধু বিয়ে হতে বাকি। যখন আমরা ওকে নববধূ রূপে সাজাচ্ছিলাম তখন ও বারবার কান্না করছিল। এত কান্না করছিল যে মেকআপ খারাপ হয়ে যাচ্ছিল। আমরা ওকে বললাম, এখানে এসেই যখন পড়েছো তখন নিজেকে কিছুটা সামলাও, কেন শুধু শুধু সময় নষ্ট করছো? ও বলতে লাগলো যে আমি অসহায় তাই কাজ করছি। আমরা বললাম, আমরাও অসহায়। যাই হোক, ওকে রেডি করিয়ে দিলাম, আর নববধূ রূপে খুবই বেশি সুন্দরী লাগছিল। ও এত বেশি সুন্দরী ছিল যে ওকে একটা বুড়ো মানুষের ঘরে পাঠাতে খুবই অদ্ভুত লাগছিল। আমরা 2 বোন নিজের ঘরে চলে এলাম, আর ওকে আমাদের বাবার ঘরে পাঠিয়ে দিলাম। আমাদের চোখ দিয়ে জল ঝরছিল, আর আমাদের ঘুম আসছিল না। আমি আমার দিদিকে বললাম, চল আমরা স্টোর রুমে যাই, সেখানে আমাদের ফ্যামিলির কিছু পুরনো অ্যালবাম আছে, যাতে মায়ের বিশেষ ছবি ছিল। সেখানে গিয়ে সেই অ্যালবামগুলো নিয়ে আসি, কেননা মনে হচ্ছে আজকে রাতে আমাদের ঘুম কোনো মতে আসবে না। দিদি বলল, হ্যাঁ তাই চল। আমরা দুজনে স্টোর রুমে এলাম। সেখানে কিছু পুরনো অ্যালবাম রাখা ছিল। আজকাল তো সমস্ত জিনিসই ফোনেই এসে গেছে, কিন্তু আমাদের মা বাবার বিয়ে সেই সময় হয়েছিল যখন অ্যালবামই বানানো হতো, আর মায়ের বাবা বড়লোক ছিল, সেই জন্য বড় বড় অ্যালবাম বানিয়েছিল। আমরা সেই অ্যালবামগুলো উঠিয়ে নিয়ে এলাম, যার মধ্যে একটাতে অনেক বেশি পুরনো মনে হচ্ছিল, আর এটা আমরা আগে কখনো দেখিনি। এই কারণে আমরা একটু বেশি এক্সাইটেড ছিলাম যে হয়তো এর মধ্যে এমন কোনো ছবি আছে যেটা আমরা আগে কখনো দেখিনি, আর হয়তো সেগুলো দেখে আমাদের মন ভালো হয়ে যাবে। যত আমরা সেই অ্যালবাম দেখতে লাগলাম ততই আমাদের পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে যেতে লাগলো। সেখানে আমার মায়ের একটা ছবি ছিল, যাতে সে নববধূ সেজেছিল, কিন্তু তার সাথে আমার বাবা দাঁড়িয়ে ছিল না। এখন আমরা এতটাও বোকা বোকা ছিলাম না যে নিজের বাবার যুবক বয়সের ছবি দেখে চিনতে পারবো না। আমার বাবা বিয়ের সময় অবশ্যই কম বয়সে ছিল, কিন্তু এটা নয় যে আমরা তার যুবক বয়সের ছবি চিনতে পারবো না। আমরা অবাক হয়ে গেলাম এটা দেখে যে যে লোকটা আমার মায়ের সাথে দাঁড়িয়েছিল আর তার কাপড় দেখে মনে হচ্ছিল সেই বর, অন্য কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মনে হচ্ছিল না। এখন এই কথাটার উত্তর তো শুধু আমাদের বাবাই দিতে পারে, কিন্তু যখন পরের ছবিটা উল্টালাম তখন আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কেননা এই ছবিতে আমার মা আর সেই লোকটা একটা পার্কে দাঁড়িয়েছিল, আর তাদের দুজনের মুখেই খুশি ফুটে উঠেছিল। সেই লোকটা আমার মায়ের কাঁধের উপর একটা হাত রেখেছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, আর এই ছবিটা স্বামী স্ত্রীর জন্যই বানানো হয়েছিল। কিন্তু শুধু এটুকুই ছিল না, আমার মায়ের কোলে দিদি ছিল। সে হয়তো সেই সময় 2 বছরের হবে, আর ওই লোকটার কোলে আমি ছিলাম। সে হয়তো সেই সময় 1 বছরের ছিল। আমাদের 2 বোনের মধ্যেও বয়সে পার্থক্য 1 বছরেরই ছিল। এর মানে হলো সে আমাদের সত্যিকারের বাবা ছিল।
আর যাকে আমরা নিজের বাবা মনে করেছি সে আমাদের মায়ের জীবনে কিভাবে এলো। এরপর আমরা সেই ছবি বারবার উল্টে পাল্টে দেখতে লাগলাম, কিন্তু এরকম আর কোনো ছবি পেলাম না যেটা এই গল্পের জন্য অন্য দিক আমাদেরকে দেখাতে পারত। আমরা সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু যখন সকাল হলো তখন সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। আমার বাবা আর এই মেয়েটা সীমার বাইরে বারান্দায় বসেছিল। আমার বাবাকে দেখে একদমই মনে হচ্ছিল না যে সে এতদিন বিছানায় পড়েছিল। তাকে একদম ঠিকঠাক বলে মনে হচ্ছিল। সে নতুন কাপড় পরেছিল, তার মুখে হাসি লেগেছিল। ওই মেয়েটা তার জন্য কফি বানিয়ে তার পাশে বসে আছে। আর তাদের দুজনকে দেখে এরকম মনে হচ্ছিল না যে তাদের নতুন নতুন বিয়ে হয়েছে, বরং তাদের দেখে মনে হচ্ছিল তাদের বিয়ে 2-3 মাস পার হয়ে গেছে আর তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। আর তারা এমন একটা বিবাহিত জোড়া যারা নিজেদের মধ্যে খুব খুশি আর একে অপরের জন্য পাগল। ওই যে হয় না কিছু কিছু নতুন বিবাহিত জোড়া যাদের যখন আপনি দেখেন তখন আপনি মনে মনে বলে ওঠেন যে বাহ, কত সুন্দর কাপল, যেন রবনে বানাদি জড়ি। আর তাদের দুজনকে দেখেও এরকমই মনে হচ্ছিল। যখন আমি আর আমার দিদি হতবাক মুখে সেখানে গেলাম তখন আমাদের বাবা বলল, এসো নাস্তা করো। আমি বললাম, এইসব কি? বলেই সেই ছবি আর সামনে রেখে দিলাম। ছবি দেখে সে বলতে লাগলো, আচ্ছা তোমরা সবকিছু জেনে ফেলেছ, আর এমনিতেও তোমরা আজকে সবকিছু জানতেই পারতে। ছবিতে যাকে দেখেছে এই তোমাদের আসল বাবা, আর এটা তোমাদের মা, যার মৃত্যুর পরে তোমার মা আমাকে বিয়ে করেছিল। সে বয়সে আমার থেকে 15 বছরে বড় আর 2 মেয়ের মা ছিল, আর আমি তার সম্পত্তির জন্য তাকে বিয়ে করেছিলাম। সে সারা জীবন আমাকে গোলাম বানিয়ে রেখেছিল, আমার সাথে কুত্তার মতো ব্যবহার করত। সেই কারণে আমার হৃদয়ে তোমাদের মায়ের জন্য ঘৃণা বসে গেছিল। এরপরে সময়ে খেয়াল এমন হলো যে সে নিজেই মরে গেল, কিন্তু ও যেতে যেতে এই উইল করে গেছিল যে আমি যেন দ্বিতীয় বিয়ে না করি, আর সমস্ত সম্পত্তি তোদের নামে করে দিয়ে গেছিল। 1 বছর অবধি আমি প্রথমে ভাবতে লাগলাম যে আমি কি করব। আর সীমার সাথে আমার 2 বছর থেকেই অ্যাফেয়ার চলছিল। আমি অসুস্থতার নাটক করলাম আর তোমাদের মনে এই কথাটা ঢুকিয়ে দিলাম যে এটাই আমার শেষ ইচ্ছা, যে একদিনের জন্য আমার বিয়ে করিয়ে দাও। আমি জানতাম যে তোমরা ঘোষণা করে দিয়েছো আমারও চাকর আছে এই বাড়িতে, যে আমার হয়ে কাজ করে। সে আমার খুব বিশ্বস্ত। ও এই কথাটা আমাকে যখন বলল তখন আমি সীমাকে ফোন করে বললাম যে ও বাড়িতে চলে আসুক আর এসে বলুক ও বিয়ে করতে চায়। আর ও খুবই অসহায়, ওর অনেকগুলো বোন আছে, বাবা নেই। এর আগে যে উকিল তোমাদেরকে এই বুদ্ধি দিয়েছিল যে সমস্ত সম্পত্তি বাবার নামে করে দাও, সেও আমার বন্ধু। এখন সমস্ত সম্পত্তি আমার নামে। আমি নিজের ভালোবাসাকে বিয়েও করে নিয়েছি, আর এই সমস্ত কিছু এখন আমার, তোমাদের না। আমরা তো অবাক হয়ে গেলাম যে বাবার জন্য আমরা কান্না করতাম, টেনশন করতাম, ওষুধ কিনে আনতাম, যার শেষ ইচ্ছে পূরণ করছিলাম, সে আমাদের বাবাই ছিল না, আর সে আমাদের সাথে এত বড় ধোঁকা করেছিল। এটাও কি হতে পারে যে সেই আমাদের মাকে দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছিল? এইসব এর কাজ ছিল না তো? কেননা যে এতটা খারাপ কাজ করতে পারে সে তো একজন মানুষকে নিজের স্বার্থের জন্য মেরেও ফেলতে পারে। আমরা বললাম, তুমি আমাদের কিছুই করতে পারবে না, এই সব কিছু আমাদের মা আর বাবার তৈরি করা। আমার মা ভুল করেছিল যে তোমার মতো লোককে বিয়ে করেছিল। সে বলল, তোমরা নিজেদের জিনিসপত্র উঠাও আর এখান থেকে বেরিয়ে যাও। ওই যে একটা ছোট্ট দেখে ঘর আছে না তোমার দাদুর, সেখানে সে তখন থাকতো যখন সে গরিব ছিল। সেই বাড়িটা আমি তোমাদের নামে করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে থাকো। মাসে 50,000 করে টাকা পাঠাতে থাকবো, সেটা দিয়েই 2 বোন চালবে। এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কেননা এখন এই মহলে বাদশা আমি, আর আমার মালিক আমার সামনে বসে আছে। যখন আমরা সীমাকে দেখলাম তখন আমরা হতবাক হয়ে গেলাম। ও কিরকম কান্না করছিল, কিভাবে বলছিল যে আমি অসহায়, আমার ছোট ছোট ভাই বোন আছে। বারবার চোখ থেকে জল ফেলছিল। এখন ওর মুখ দেখে আমরা এতটা রাগ হচ্ছিল যে মনে হচ্ছিল আমি ওর মুখের উপর একটা থাপ্পড় মেরে দিই। আমরা উকিলের কাছে কথা বললাম, এদিক ওদিক গেলাম, লোকেদের কাছে বুদ্ধি নিলাম, কিন্তু সবকিছু করে এটাই জানতে পারলাম যে কিছুই হতে পারে না, কেননা সমস্ত সম্পত্তি তার নামে হয়ে গেছে, আর আমরা নিজেরাই তো সমস্ত সম্পত্তি তার নামে করে দিয়েছিলাম। যে ঘর সে আমাদের নামে করে গেছিল সেটা একটা খুব ছোট 1 রুমের বাড়ি, যেখানে আমরা দাদু থাকতো। এখান থেকে বেরিয়ে সে শহরে এসেছিল, নিজের কপাল তৈরি করেছিল, আর এত বড় ব্যবসাদার করিয়েছিল। আমরা এই বাড়ি থেকে নিজেদের দরকারি জিনিস নিলাম আর সেখান থেকে বেরিয়ে গেলাম।
এখন আমরা এক রুমের বাড়িতে থাকি আর মাসে 50,000 টাকাতেই জীবন পার করছি। এখনো একজন উকিলের সাথে কথা হচ্ছে যাতে কিছু একটা হতে পারে, আমরা আমাদের অধিকার ফিরে পাই। কিন্তু উকিল বলছিল যে তোমরা নিজেরাই যখন সমস্ত অধিকার তাকে দিয়ে দিয়েছো তখন সেটা ফিরে পাওয়া খুবই কষ্টজনক। এখন তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ও কোনোভাবে মরে যায়, তাহলেই হয়তো তোমরা তোমাদের সম্পত্তি ফিরে পাবে। কিন্তু যদি ও বেঁচে থাকে তাহলে নিজের সমস্ত সম্পত্তি ওই যুবতী স্ত্রী সীমার নামে করে যাবে। আমরা এখনো অবাক ছিলাম যে কিভাবে এই লোকটা প্রথমে আমার মাকে আর তারপর আমাদেরকে বোকা বানিয়ে আমরা বোকা হয়েও গেছি। সে মানুষটাকে সারা জীবন নিজের বাবা মনে করেছে, সে তো আমাদের বাবা ছিলই না। আর আমাদের মাও কখনো আমাদের কথাটা বলেনি। কাজ যদি মাও কখনো এই ব্যাপারটা সম্পর্কে আমাদের সাবধান করত, এই লোকটা কতটা ভয়ানক, তাহলে আজকে আমাদের সাথে এত বড় ধোঁকা হতো না। এখন আমাদের জীবন এইটাই, আর আমাদেরকে এইভাবেই বেঁচে থাকতে হবে। এই জীবন আমাদের জন্য খুবই অসুবিধাজনক হয়ে গেছে, আমাদের কাছে সহজ না। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি সে আমাদের সাহায্য করে আর এই লোককে এই কৃতকর্মের শাস্তি যেন অবশ্যই দেয়। প্লিজ তোমরাও আমাদের হয়ে প্রার্থনা করো। দিনরাত মায়ের কথা মুখে খুব মনে পড়ে। যদি সে কোথাও থেকে আমাদের দেখছে তাহলে দেখবেন যে আমাদের সাথে কতটা খারাপ হয়েছে, কিন্তু সে তো আমাদের বাবাকে খুব ভালোভাবে জানতো আর আমাদেরকে এইসব কিছু বলে যাওয়া উচিত ছিল। হয়তো সে ভেবেছিল যে সে আমাদের জন্য বাবার মতোই, এই জন্য হয়তো বলেনি। জীবন যখন আছে চলেই যাবে, সেটা সমস্যা না, কিন্তু নিজের লোকের কাছ থেকে যখন ধোঁকা হয় তখন খুব বেশি কষ্ট হয়। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ধন্যবাদ।